পুলিশের মহম্মদ রাশিয়ার ইহুদি উপাসনালয়ে বন্দুক হামলা, 15 জন পুলিশ সদস্য সহ নিহত বেশ কয়েকজন, আহত বহু মানুষ। বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আওয়ামী লীগ, দল ছেড়ে হারিয়ে গেছেন অনেকে। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার হার্টে বসানো হলো পেসমেকার, অবজারভেশনে থাকবেন 72 ঘন্টা। সুচিকিৎসার বাধার অভিযোগ মির্জা ফখরুলের। মতিউরের হাতে 3 কোটি টাকার ঘড়ি, এনবিআর থেকে ওএসটি সময় নিয়েও দুদকে আসেনি বেনজির আহমেদ। এবং পানি ও গ্যাস সংকট, মাদক চুরি ছিনতাইয়ে নাকাল ডিএনসিসির 5 নম্বর ওয়ার্ডবাসী। লোক দেখানো পদক্ষেপে মিলছে না সুফল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। বন্দুক হামলায় রক্তাক্ত রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্র। পুলিশ ইহুদি উপাসনালয় সহ কয়েক জায়গায় বন্দুকধারীদের এলোপাতাড়ি হামলায় প্রাণ গেছে 15 জন পুলিশ সদস্য, পাদ্রী সহ আরো কয়েকজনের। আহত হন আরো অনেকে। হামলার এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়া হয় উপাসনালয়ে। পুলিশি অভিযানে নিহত হয়েছেন 6 অস্ত্রধারী। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। দফায় দফায় গুলির শব্দ, কয়েকজন কালো মুখোশধারী ভারী অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি ছুটছেন। রোববার সিনেমা কায়দায় রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তান প্রজাতন্ত্র দেরবেন্দ ও মাখাচকলা শহরের উপাসনালয়, গির্জা ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বন্দুকধারীরা। প্রধান সড়কে থেমে থেমে গুলির শব্দে আশপাশের মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায় অতিরিক্ত পুলিশ সদস্য। শুরু হয় বন্দুকযুদ্ধ। অস্ত্রধারীদের হামলায় পুলিশের কয়েকজন কর্মকর্তা, পুরোহিত সহ সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। আহতদের নিয়ে যাওয়া হয় আশপাশের হাসপাতালে। প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে খ্যাত ডারবেন্টে বন্দুকধারীরা তাদের উপাসনালয় ও একটি গির্জায় আক্রমণ করে, পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। গির্জার কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। এই ঘটনায় দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ জানান, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন পুলিশই অভিযানে নিহত হন, পালিয়ে যান কয়েকজন। রুশ প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে মুখোশধারী হামলাকারীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিল। দাগেস্তান এর আগেও জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার শিকার হয়, যদিও এ ঘটনায় দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। বারবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হলো ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠেছে, কারণ তার শক্তি দেশের জনগণ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে এ কথা বলেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যারা দলের চেয়ে নিজেদের বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন তারা ভুল করেছেন। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। 1949 সালের 23 জুন রোজ গার্ডেনে পাকিস্তানি শোষণ বঞ্চনার প্রতিবাদে যে দলের জন্ম হয়েছে, সে দল বিশ্বে 6ষ্ঠ সর্ববৃহৎ রাজনৈতিক দল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান। 75 বছরের লড়াই সংগ্রাম আর ঐতিহ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় তুলে ধরে দলের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি। প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হককে স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালির সব অর্জনেই আওয়ামী লীগ জড়িত। বারবার এ দলে আঘাত করা হয়েছে, নিশ্চিহ্নের চেষ্টা হয়েছে, কিন্তু যতবার আঘাত এসেছে ততবারই এই দল জেগে উঠেছে। বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। সেই আইয়ুব খানের 58 সালে যখন তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে,
এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগে থাকলে তারা আর ছেড়ে গেলে নিভে যেতে হয়। বলেন, যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছে এবং দল ছেড়ে গিয়েছে তারা ভুল করেছে। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। দলীয় সভাপতি বলেন, আওয়ামী লীগ ছাড়া যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা সবাই দুর্নীতি করেছে। বিপরীতে আওয়ামী লীগ জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন খারাপি, অস্ত্রের ঝনঝনানি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, এটাই ছিল তাদের কাজ। দলের প্লাটিনাম জুবলিতে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সমাজ গঠনে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশি ও বিদেশি ডাক্তারদের পরামর্শে বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো সম্পন্ন হয়েছে। প্রথমে টেম্পোরারি ও পরে স্থায়ী পেসমেকার বসানো হয় বলে জানিয়েছেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রোববার রাত 9:30টার পর এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। এ সময় বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা না পাওয়ার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আর পেসমেকার বসানো প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, বর্তমানে বেগম জিয়াকে সিসিইউতে 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তার সর্বশেষ অবস্থা অর্থাৎ আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। সরকার প্রধানের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগ মুক্তিতে সবার কাছে দোয়াও চান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শারীরিক অবস্থার অবনতি হলে গেল শুক্রবার দিবাগত রাত 3টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দোয়া চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আজকে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। অভিযোগ করেন, মেডিকেল বোর্ড সহ বিভিন্ন জায়গা থেকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি উঠলেও প্রতিহিংসার কারণে তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না সরকার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইভেন্ট সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। পার্শ্ববর্তী দেশে সরকার প্রধানের সফর নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভারতের সাথে অনেকগুলো বিষয়ে চুক্তি করলেও বাংলাদেশের ন্যায্য হিস্সা বুঝে নিতে কোনো উদ্যোগ নেয়নি সরকার। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই, এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন। শুধু ভারত নয়, সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছেও তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্র নীতি চলছেন। মিয়ানমার থেকে গুলি আসে, তারা জবাব পর্যন্ত দিতে পারে না।
পুলিশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র ধ্বংসের দায় কতিপয় পুলিশ কর্মকর্তাদেরও নিতে হবে। এই অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় করে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিলাসী জীবনযাপনের এক অনন্য নজির। এনপিআর সদস্য মতিউর রহমান যে ঘড়িটি পরেন তার দাম তার কয়েক বছরের বৈধ আয়ের সমান, আর বেল্টের দাম তার 1 মাসের বেতনের সমান। অনুসন্ধানে দেখা গেছে তার মোট সম্পদ যেন বিশাল সমুদ্র, যার মাঝে বৈধ আয় যেন 1 ফোঁটা পানি। মতিউরের আয় আর সম্পদের হিসেব বিশ্লেষণ করেছেন এম এ আজিম, জানাচ্ছেন আহাদ চৌধুরী। এক সময়ের পল্লী কর্মসংস্থান কর্মকর্তা, বর্তমানে 1000 কোটি টাকার মালিক ওএসডি হওয়া রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। কাগজে কলমে তার বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা, যদিও শুরুতে তা ছিল আরও কম। তবু চলতি হিসাবে তার ৩১ বছরের চাকরিতে বৈধ আয় 2,90,16,000-এর বেশি হওয়ার কথা নয়। মতিউরের বিলাসী জীবনের একটি অনুষঙ্গ তার হাতঘড়ি। দেশ টিভির অনুসন্ধানে দেখা গেছে তিনি যে ঘড়িটি পরেন সেটি সুইজারল্যান্ডের রোলেক্স ব্র্যান্ডের। বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য 2,76,03,725 টাকা। তার মাসিক বেতন হিসেব করলে এ ঘড়ির দামই কয়েক বছরের বেতনের সমপরিমাণ। আর কোমরে যে বেল্টটি পরেন সেটি গুচি ব্র্যান্ডের, যার বাজার মূল্য প্রায় 1 মাসের বেতনের সমান। এর বাইরে নিজ ও পরিবারের সদস্যদের নামে অসংখ্য গাড়ি, বাড়ি, শিল্প কারখানা, পার্ক, রিসোর্টের মূল্য কয়েক হাজার কোটি টাকা। বলা চলে বৈধ আয়ের শত শত গুণ বেশি সম্পদ রয়েছে তার। তবু হরামেশাই চ্যালেঞ্জ করে মতিউর বলতেন, 1 টাকার দুর্নীতিও তিনি জীবনে করেননি। আপনারা যদি 1 টাকার দুর্নীতি কোথাও বের করতে পারেন, যে মতিউর রহমান কাস্টমস কমিশনারের দায়িত্ব পালন করাকালীন 1 টাকার দুর্নীতি করেছে, তাহলে যা বলবেন আমি মেনে নেব। শুধু একজন রাজস্ব কর্মকর্তা নয়, এমন অবৈধ সম্পদশালী সব কর্মকর্তার দ্রুত বিচার দাবি সচেতন নাগরিকদের। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি ছাড়া আর কোনো সম্পত্তি সে ক্রয় করতে পারবে না। তাহলেও হয়তো কিছুটা প্রাথমিক অবস্থায় সে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। বিচার ব্যবস্থা দ্রুত করা উচিত, যাতে করে অন্য আর কেউ এই ব্যাপারে উৎসাহিত না হয়, কারণ বিচার দ্রুত না হলে আরও অনেকেই এ বিষয়ে উৎসাহিত হবেন, এবং উৎসাহিত হলে আমাদের দেশের যেই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন সেটিকে তার ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির সঠিক বিচার না হলে এ ধরনের প্রবণতা কমবে না বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা তার সাথে রাজনৈতিক ব্লেসিংয়ের যে ক্ষমতা, দুইটির সংমিশ্রণে তারা যেই অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে, সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই কারণে এটা বিকশিত হচ্ছে। কাজেই এটা প্রতিকারের উপায় হচ্ছে যে অবশ্যই তাদেরকে জবাবদিহিতে নিয়ে আসা। দেশের বাইরে চলে গেছেন দুজনই বলা হচ্ছে, কিন্তু সেটাই শেষ কথা হওয়ার কোনো কারণ নাই। ছাগলকাণ্ডের জেরে অবৈধ সম্পদ নিয়ে আলোচনা সমালোচনা শুরুর পর থেকেই আত্মগোপনে আছে মতিউর ও তার পরিবারের সদস্যরা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। এদিকে ডক্টর মতিউর রহমানের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচার অনুসন্ধানে 3 সদস্যের একটি টিম করেছে সংস্থাটি। দুদক সচিব বলেন, তথ্য প্রমাণ মিললে তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে এই ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড থেকে মতিউর রহমানকে প্রত্যাহার করে নিয়েছে মন্ত্রণালয়। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। ঘটনার সূত্রপাত ফেসবুকে একটি ছাগলের ছবিকে ঘিরে। 15 লাখ টাকা মূল্যের সেই ছাগল কোরবানির জন্য কিনে ইফাত নামের এক তরুণ তার ফেসবুকে পোস্ট করেন। পরবর্তীতে জানা যায় সে ছেলের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মতিউর রহমান। তারপরেই সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। ভাইরাল হয়ে যায় ইফাতের ফেসবুক পোস্ট। প্রশ্ন ওঠে তার আয়ের উৎস নিয়ে। একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার হয় গণমাধ্যমে। মতিউরের ব্যাংক হিসেবে নগদ 100 কোটি টাকার খবরও বের হয়ে আসে। এবার বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশনের। এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য
নির্দেশনা দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, তারা এর মধ্যে ডক্টর মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এদিকে একই দিন জাতীয় রাজস্ব বোর্ড থেকে মতিউর রহমানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। মতিউরের অবৈধ সম্পদ তার পরিবারের যেসব সদস্যদের নামে রাখা হয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানায় দুদক। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। সময় নিয়েও শেষ পর্যন্ত দুদকের ডাকে হাজির হলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ, বরং লিখিত বক্তব্য পাঠালেন আইনজীবীর মাধ্যমে। দুদক সচিব জানালেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুলিশের আরেক কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত এখনো নেয়নি দুদক। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা মনে করি প্রকৃত সত্য তুলে ধরা খুবই জরুরি। প্রকৃত সত্য তুলে ধরার কথা থাকলেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তে দ্বিতীয় দফায়ও তলবে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। আইনজীবীর মাধ্যমে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন দুদকের সচিব। চিঠিতে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং সে বিষয়ে তার ও তার পরিবারের সদস্যদের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন। চিঠির বক্তব্য আপনার বলেছি, সেটি মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ, সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন। তবে চিঠিতে পরিষ্কার করেননি যে তিনি বিদেশে আছেন নাকি দেশে। বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। দুদক সচিব জানান, বেনজির উপস্থিত না হয় দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে। আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আইনজীবীর মাধ্যমে দেয়া বক্তব্য দুদক বিবেচনা করবে কিনা কিংবা দুদক আইনে এ বিষয়ে কি বলা আছে এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি দুদক সচিব। এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ এখতিয়ার, তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবেন তখনই বোঝা যাবে। এদিকে আরেক পুলিশ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অভিযোগ পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়ার কথাও জানিয়েছেন দুদক সচিব। জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন, এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয় তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মাছের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, আজকের মাছের বাজার দর কেমন দেখছেন আমাদের জানাবেন। নেন্সি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো নারায়ণগঞ্জের বাজারগুলোতে কিন্তু মাছের দাম বেড়েছে। একেবারে বলা যায় সব বাজারেই কম বেশি 50 থেকে 100 টাকা কিন্তু প্রতিটি মাছের মধ্যেই এখন কিন্তু দাম বাড়তি দরে বিক্রি হচ্ছে। এবং আমি এখন আছি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি মাছের বাজার 3 নং মাছঘাট এলাকাতে। এখানে মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা সহ আশেপাশের অঞ্চলের যেসব মাছ ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং পাইকারি দরে মাছ বিক্রি করে থাকেন। আপনাকে আজকের বাজার দরটা যদি একটু জানাই তাহলে শুরুতেই বলতে হয় যে রুই মাছ আজকে বিক্রি হচ্ছে এ বাজারে 350 টাকা থেকে শুরু করে 550 টাকা কেজি দরে। এছাড়া কাতলা মাছ বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 450 টাকা, ছোট কাতলা 280 টাকা দরে বিক্রি হচ্ছে। আর মাছের রাজা ইলিশ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে 1400 টাকা থেকে 2000 টাকা কেজির মধ্যে। আর বোয়াল মাছ 500 টাকা, মলেয়া 700 টাকা, পাবদা 550 টাকা, 700 থেকে 800 টাকা। এছাড়া সব ধরনের ছোট মাছ আসলে 250 থেকে 300 টাকা কেজির মধ্যে এখানে বিক্রি হচ্ছে। তবে ছোট জাতের যে মাছগুলো চাষের মাছ রয়েছে সেগুলো আবার 180 টাকা থেকে 250 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। যে বিষয়টি আসলে জানাতে চাই নেন্সি, এই পাইকারি বাজার থেকে মাছ আবার খুচরা বাজারে কিনে নিয়ে যান
এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা আবার খুচরা বাজারে গিয়ে বিক্রেতা হয়ে যান এবং সেখানে এই মাছ কিন্তু আরেক দফায় দাম বেড়ে যায়। ফলে যারা ভোক্তা রয়েছেন তাদের কাছে কিন্তু এই দাম আরেকটু বাড়তি দরেই বিক্রি করা হচ্ছে। আমরা একজন মাছ বিক্রেতার সঙ্গে কথা বলবো, জানবো মাছের দাম কেন এত বেশি, আর আপনার এখানে কি মাছ পাওয়া যায়? আমাদের ঘাটে রুই মাছ আছে, কাতল মাছ আছে, ইলিশ মাছ, মিনি মাছ, আইর মাছ, ইসা মাছ, এই বিভিন্ন আইটেমের মাছ তো মাছই, বিভিন্ন আইটেমের নাম করে শেষ করা যাবে না। এই বড় বড় ব্রিগেড আছে 4 কেজি, 5 কেজি, 3 কেজি, ফলি মাছ, কালীবাউস, অনেক ধরনের মাছ আছে। দাম হইলো আপনার রুট মাছ অনেক এই মুহূর্তে দাম বেশি কেন, অনেক কথা কইলে অনেক কথা কইতে হবে। দাম বেশি হলো পরিবহন খরচ বেশি, মাছের খাদ্যর দাম বেশি, পরিবহন খরচ বেশি, মাছের খাদ্যর দাম বেশি, তারপর শ্রমিকের শুনছিলেন যে যিনি মাছ বিক্রেতা তিনি বলতে চাইছেন পরিবহন ভাড়া এবং কিছুটা সংকট থাকার কারণে মাছের দাম বেশি। তবে ভোক্তারা কিন্তু এই বাড়তি দরে মাছ কেনার জন্য অনেক কষ্টে আছে। বিশেষ করে নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল হয়, এখানে প্রচুর পোশাক কারখানা শ্রমিক কাজ করেন। ফলে বড় মাছের তো দাম যদি বেশি থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু সাধ্যের নাগালে থাকে। জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যদি এই মাছের বাজার মনিটরিং করে তাহলে হয়তো কিছুটা কমে আসতে পারে। নেন্সি, এই ছিল আমার কাছে আজকের মাছের বাজারের সবশেষ। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিলাল হোসেন। সংবাদ সকালে আরো থাকছে। এক যুগেরও বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ বরগুনার ধসে যাওয়া বৃষ্টি, নির্মাণে ত্রুটির দাবি এলাকাবাসীর, লবণাক্ততা দুষছে কর্তৃপক্ষ। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। পানি ও গ্যাস সংকট, খাল দখল, চুরি ছিনতাই সহ নানা সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটির 5 নম্বর ওয়ার্ড। খালে ফেলা ময়লা আবর্জনা আর দখলে বন্ধ পানি চলাচল। বৃষ্টি হলে কোনো কোনো সড়কে জমে হাঁটু সমান পানি। মাদকের আঁকড়াও রয়েছে এই ওয়ার্ডে। বর্তমান মেয়রের আমলে তেমন কোনো উন্নয়ন হয়নি অভিযোগ করে স্থানীয়রা বলেন, মেয়রের সামনে পরিচ্ছন্নতা অভিযান হলেও 3 মাসেই আগের অবস্থায় ফিরেছে প্যারিস খাল। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বছর যাবত আতিকুল ভাই এই যে পাশ করে আমাকে এই এলাকায় আসেন নেন। আকলিমা খানম থাকেন ঢাকা উত্তর সিটির 5 নম্বর ওয়ার্ডের পলাশনগর এলাকার একটি একতলা বাড়িতে। বাড়িটিতে থাকে আরও 14টি পরিবার। দিনভর গ্যাসের অভাবে রান্না করতে না পারায় প্রায় না খেয়ে থাকতে হয় তাদের। গ্যাস এমনিতে মনে করেন যদি সবকিছু খোলা থাকে সবকিছু, তাহলে সকালে ভোরে থাকে, আর সারাদিন গ্যাস থাকে না। এলাকার আরেক পাশের অবস্থা আরও নাজুক। নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য প্রিপেইড মিটার বসানো হলেও মিলে না চাহিদা মতো গ্যাস। তাই অনেকেই বাধ্য হয়ে ব্যবহার করেন গ্যাস সিলিন্ডার। কাঠও ভরা লাগে, আবার গ্যাসের সিলিন্ডার ভরা লাগে। গ্যাস না পাওয়ায় লাকড়ির চুলা ও সিলিন্ডার গ্যাসের প্রয়োজন মেটালেও পানির সংকট আরো প্রকট। পরিস্থিতির ভয়াবহতা উঠে আসে 70 পেরোনো সোমা খাতুনের কণ্ঠে। 4 দিন 7 দিন পর আয়ে, এমন আছে 2 দিন পর আয়ে, এমন আছে 3 দিন পর আয়ে। মশা মাছির উপদ্রব কেমন এমন প্রশ্নে খুদেজা বেগম জানান, গেল বছর তার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা। অভিযোগ করেন ডিএনসিসির মশক নিধন কার্যক্রম নিয়েও। এমন আছে মাস পর আসে, মাসের ভিতরে 2 দিনও আসে, নাও আসে। বলছি দিয়া যাইতে ওরে, কয় কি পানি নাই, ওষুধ দুমুখ দিয়া পানি দিয়ে মিশকাতে দেয় আর কি ওষুধ। তার বক্তব্যের সত্যতা মেলে স্থানীয় প্যারিস খাল আর সাংবাদিক কলোনির পাশের খালে। দখলের মহোৎসবে মেতেছে স্থানীয়রা। নির্বিচারে ফেলা ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। মেয়র আতিক 3 মাস আগে প্যারিস খালে পরিচ্ছন্নতা অভিযান চালালেও তেমন কোনো লাভ হয়নি। কিছুদিন আগে ওইখানে ময়লা পরিষ্কার করে ওইখানে আসছে, আইসা মেয়র কতক্ষণ ছিল ওই কতক্ষণ ওই সেট পরিষ্কার হয়েছে। মেয়র যাওয়ার পরে মনে করেন সবাই চলে গেছে। চাঁদাবাজি আর চুরি ছিনতাই এখানকার নৈমিত্তিক ঘটনা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। চিন্তা হয় সন্ধ্যার পরে তো দেখা গেল এখানে এক গ্রুপ বসে, ওইখানে এক গ্রুপ বসে, মানে গ্রুপের এখানে অভাব না। আর কিশোর গ্যাং বেশি। ওপেন সাইকেল নিয়ে যায়, এনে মানে চা খাইতে দাপ করে সাইকেল টান দিয়ে নিয়ে যায়। কেউ কিছু করে না, কে কি করবো, কয়ে মাইরা দিব। 1.34 বর্গ কিলোমিটার আয়তনের ওয়ার্ডটিতে নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এক যুগেরও বেশি সময় ধরে বরগুনার হলদিয়া ও চাওড়া ইউনিয়নের বৃষ্টি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
নিম্নমানের উপকরণ ব্যবহার করায় নির্মাণের 5 বছরের মাথায় ব্রিজের ভীম ভেঙে যায়। সম্প্রতি বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে ব্রিজটি ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা ডুবে নারী শিশু সহ 9 জন প্রাণ হারান। ব্রিজের নির্মাণ কাজ নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান স্থানীয়রা। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। 2005-06 অর্থ বছরে ফুটব্রিজ প্রকল্পের অধীনে নির্মাণ করা হয় ব্রিজটি। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়সারা কাজে নির্মাণের 5 বছরে ব্রিজের মাঝের ভীম ভেঙে যায়। গেল 1 দশক ধরে এ ভাঙা ব্রিজ দিয়ে হলদিয়া ইউনিয়ন ও চাওড়া সহ উপজেলার অন্তত 50,000 মানুষ চলাচল করতেন। ঝুঁকিপূর্ণ সেতুতে ভারী যানবাহন চলাচল রোধে কোনো ব্যারিকেড না থাকায় শনিবার বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে কনেপক্ষের মাইক্রোবাস ও অটোগাড়ির ভাড়ে ভেঙে পড়ে লোহার সেতু। এতে প্রাণ যায় নারী শিশু সহ 9 জনের। যদি একটা মোটরসাইকেল উঠতে ব্রিজ দুলতো, যত সুন্দরভাবে মজবুত করে বা ভালোভাবে কাজ করার কথা, এটা হয়নি। এই সাথে যারা সংশ্লিষ্টতা যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। 1.5 বছর আগে থেকে এটা ঝুঁকিপূর্ণ ছিল। আরো সামনে ব্রিজ আছে, 2টা আছে, যাই দেখতেই পারেন। এই ব্রিজটি যদি অনেক আগেই আমাদের মেরামত করতে হলো তো এই দৃশ্য দেখা লাগবে না। তবে ব্রিজ নির্মাণে অনিয়ম হয়নি বলে দাবি করছেন উপজেলা প্রকৌশলী। 5-6 অর্থ বছরে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। আর আমাদের যেহেতু লবণাক্ত এরিয়া, এটা স্টিল স্ট্রাকচার, নিচে সাবস্ট্রাকচারটা স্টিলের, যার কারণে এটা মরিচা ধরে গেছে। ইতিপূর্বে আমরা এটাকে পরিত্যক্ত ঘোষণা করেছি। এত সুপারভিশনের পরেও আমার মনে হয় না যে এখানে আনস্পেসিফাইড কোনো কাজ হয়েছে। আর প্রাথমিক তদন্তে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল বলে উঠে এসেছে জানান তদন্ত কমিটির প্রধান। প্রাথমিক তদন্তে এটা ঝুঁকিপূর্ণ ছিল এবং সেখানে সাইনবোর্ডও দেওয়া ছিল, পত্রিকায় নিউজও হয়েছে এবং সেখানে ব্যারিকেডও দেওয়া ছিল যাতে যান চলাচল না করে, কিন্তু কে বা কারা রাতের আধারে এটা ভেঙে ফেলেছে। ব্রিজ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আনুষ্ঠানিকভাবে বাজারে এলো স্বাদে গন্ধে অতুলনীয় হাড়ি ভাঙা আম। রংপুরের জন্য আশীর্বাদ হয়ে আসা এই আমে এবার স্থানীয় অর্থনীতিতে যোগ হবে প্রায় 550 কোটি টাকা। তবে আমের বাজারজাতকরণ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের দাবি উপেক্ষিত থাকলে আগামীতে আম উৎপাদনে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি রফিকুল ইসলামের তথ্য ছবিতে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। বাড়ির উঠোন, জমি কিংবা জমির আইল, কম শ্রমে লাভ বেশি, তাই ধানের জায়গা দখল করে এখন এভাবে গড়ে উঠছে আমের স্বর্গরাজ্য। ছোট বড় কিংবা মাঝারি, সারি সারি সব গাছের আগায় ডগায় ঝুমঝুম আমের এই দোল রংপুরের আর্থিক স্বনির্ভরতার বড় সহযোগী। কৃষি বিভাগ বলছে 3,335 হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 29,710 মেট্রিক টন, কিন্তু টানা খরা আর ঝড়ো বৃষ্টিতে আমের গুটি ঝরে যাওয়ায় উৎপাদন কমে গেছে। তবে শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীদের হাক ডাক আর কাঁচা পাকা আমের জমি উঠেছে বাজার। ভালো দামে কেটেছে চাষিদের দুশ্চিন্তা। গতবারের থেকে এবারে আমের দাম অনেক ভালো পাওয়া যাচ্ছে, মোটামুটি কৃষকরা অনেক লাভবান। এইরকম দাম হইলে ভালো হয়, সবার জন্য, গোরাসের ঘরের জন্য ভালো। তবে আমের রাজধানী পতাগঞ্জের সড়ক খানাখন্দে ভরে যাওয়া এবং অল্প বৃষ্টিতে নাজেহাল অবস্থা হওয়ায় বিক্রিতে দুর্ভোগ বাড়ে চাষি ও ব্যাপারীদের। রাস্তাঘাটে যানজটের জন্য আম নিয়ে আসা যাচ্ছে না, কাদামাটি। পরিবহনের আমাদের সমস্যা আছে। পরিবহন যারা আসে দূর থেকে, তারা এই চিকন রাস্তায় তাদের আসতে কষ্ট হয়। সম্প্রতি হাড়ি ভাঙা আমের জিআই পণ্যের স্বীকৃতি এবং ইউরোপের বিভিন্ন দেশে সুনাম ছড়িয়ে পড়ায় রপ্তানিতে বেড়েছে চাহিদা। এবারও অনেক আম পাঠানোর অর্ডার আছে, এটা 2-1 থেকে শুরু হবে এবং সব অর্ডার যাবে। সমগ্র বাংলাদেশে আমরা আম ডেলিভারি দিব এবং দেশের বাইরেও আম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। দীর্ঘমেয়াদে আম সংরক্ষণে স্থায়ীভাবে কোল্ড স্টোরেজ নির্মাণ এবং দেশ বিদেশে বাজার তৈরির পাশাপাশি ডলার জয়ে বাণিজ্যিকভাবে বিদেশে রপ্তানির কথা জানান সংশ্লিষ্টরা। বিদেশে আমরা আরও এটার ব্যাপক প্রচার প্রসার ঘটাতে চাই। এটি যে ভালো সুমিষ্ট আম, মানুষের কাছে আরও জনপ্রিয় হোক, দেশে এবং বিদেশের অনেক বাজার গড়ে উঠুক। জিআই পণ্য হওয়াতে আবশ্যিকভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো এটাকে আরও আন্তর্জাতিক মহলে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন। আমের গুণগত মান রক্ষা এবং আর্থিক সমৃদ্ধি বাড়াতে টেকসই পরিকল্পনা দেওয়ার তাগিদ কৃষি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
অনাবাদি জমিতে বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছে নাজমা সুলতানা। খাগড়াছড়ির এই কৃষি উদ্যোক্তার গল্প ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রচলিত চাষের বিকল্প হিসেবে বস্তায় চাষে মাটি ক্ষয় ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি কম বলছেন কৃষি কর্মকর্তারা। খাগড়াছড়ির প্রতিনিধি অপু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। বস্তায় আদা চাষ করে আলোড়ন তৈরি করেছেন নাজমা সুলতানা। মানিকছড়ি উপজেলায় 3 একরের একটি পারিবারিক মিশ্র ফল বাগানে আদা চাষ শুরু করেন তিনি। ইন্টারনেটে ভিডিও দেখে স্বামীর সহযোগিতায় বাগান বাড়ির আশপাশ বিভিন্ন ছায়াবৃক্ষের নিচে এবং পরিত্যক্ত জায়গায় চাষ করেন 5000 বস্তা আদা। সবকিছু ঠিক থাকলে 5 টনের বেশি ফলন পাওয়ার আশা করছেন এই উদ্যোক্তা। এটা যেহেতু বস্তায় আদা চাষ, এখানে তো কোনো আবাদি জমির প্রয়োজন হচ্ছে না। আমরা এখানে 5000 বস্তায় আদা চাষ করেছি। প্রতি বস্তায় যদি আমরা 1 কেজি করে হলেও আদা পাই, তাহলে আমরা এখানে 5 থেকে 7 টন আদা পাওয়ার আশা রাখি। প্রথমবারের মতো এত বড় পরিসরে বস্তায় আদা চাষ করা হচ্ছে। বাগান পরিচর্যা ও দেখাশোনার কাজে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। তার দেখা দেখি অনেকেই এখন বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। পরিচর্যা করতেছি, দেখাশোনা করতেছি। আদা খেতে ওষুধ দেই, আগাছা বাসি। মাটিতে মশলা জাতীয় আদা চাষ করলে ভূমি ক্ষয় ও নানা ধরনের রোগবালাইয়ের ঝুঁকি থাকলেও বস্তায় এ সংখ্যা অধিকাংশ কম। আদা চাষে যে কোনো ধরনের সহযোগিতা দিতে চায় স্থানীয় কৃষি বিভাগ। 10-15 দিন বৃষ্টি হয়, তাহলে নিচের মাটিটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তখন আদার রাইজমে পচাটা লাগে। এই পচাটা আসলে দূর করা তখন একটা কঠিন কাজ হয়ে যায়। কিন্তু আমরা যখন বস্তাতে করব, তখন পানি যত বৃষ্টি হোক, পানিটা কিন্তু গ্লিসিন হয়ে চলে যায়, যার কারণে এই কন্দ পচা রোগটা আসার ঝুঁকিটা নাই। ফল বাগানে চাষি ফসল হিসেবে এর চাষাবাদে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বস্তায় আদা চাষ করলে এই যে আমার 4268 হেক্টর জমি আছে, এই জমিটা ফল বাগানের পাশাপাশি আমি যদি ওখানে বস্তায় আদা চাষ করতে পারি, তাহলে আদার জন্য যে সুটেবল এনভায়রনমেন্ট, সেটা হলো আলো, আদার ছায়া, সেখানে ভালোভাবে আদা হবে। খাগড়াছড়িতে চলতি মৌসুমে আদা চাষ হয়েছে 2680 হেক্টর জমিতে। ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 44602 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসরায়েলি বন্দর ব্যবহার করা একটি বড় ধরনের বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। এছাড়া যুক্তরাষ্ট্র সহ মোট 4টি জাহাজে নতুন করে হামলার দাবিও করেন দলটির মুখপাত্র। যদিও নিজেদের জাহাজে হামলার বিষয়টি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। লুৎফর কবিরের রিপোর্ট। গ্রিস মালিকানাধীন ও পরিচালিত দ্য টিউটর নামে বাল্ক ক্যারিয়ারে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে লোহিত সাগর। বিকট বিস্ফোরণে আগুন ধরে যায় ওই বিশাল জাহাজটিতে। লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ারে গত 12 জুন ভয়াবহ হামলা হয়। ডুবে যাওয়া জাহাজটির শনিবার ভিডিও প্রকাশ করে দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে। লোহিত সাগরে হামলার শিকার হয়েছে মার্কিন জাহাজও। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী আইজেন হাওয়াকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে হুতি, যদিও তা অস্বীকার করে পাল্টা বিবৃতি দেয় ওয়াশিংটন। ইসরায়েলের উত্তর হাইফা বন্দরেও 4টি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে ইরান ও হিজবুল্লাহ সমর্থিত এই গোষ্ঠীটি। ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক প্রতিরোধ বাহিনীকে সঙ্গে নিয়ে আমরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছি। শনিবার প্রথম অভিযানে একাধিক ড্রোন ব্যবহার করে হাইফা বন্দরে 4টি জাহাজ লক্ষ্যবস্তু করা হয়, যেখানে 2টি সিমেন্ট ট্যাঙ্কার ও 2টি পণ্যবাহী জাহাজ রয়েছে। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা সফল হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধের বিরুদ্ধে এমন অভিযান চালাচ্ছে হুতি। ইসরায়েল অভিমুখে জাহাজ এবং বন্দর ব্যবহারকারী জাহাজ লক্ষ্যবস্তু হবে বলেও ঘোষণা দিয়ে রেখেছে এই গোষ্ঠীটি। এ নিয়ে লোহিত ও এডেন উপসাগরে উত্তেজনা লেগেই আছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ করব সংবাদ সকাল, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ইহুদি উপাসনালয়ে বন্দুক হামলা, 15 জন পুলিশ সদস্য সহ নিহত বেশ কয়েকজন, আহত বহু মানুষ। বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে আওয়ামী লীগ, দল ছেড়ে হারিয়ে গেছেন অনেকে, প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার হার্টে বসানো হলো পেসমেকার, অবজারভেশনে থাকবেন 72 ঘন্টা, সুচিকিৎসায় বাধার অভিযোগ মির্জা ফখরুলের। মতিউরের হাতে 3 কোটি টাকার ঘড়ি, এনবিআর থেকে ওএসটি, সময় নিয়েও দুদকে আসেনি বেনজির আহমেদ। এবং পানীয় গ্যাস সংকট, মাদক চুরি ছিনতাইয়ের নাকাল ডিএনসিসির 5 নম্বর ওয়ার্ডবাসী, লোক দেখানো পদক্ষেপে মিলছে না সুফল। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন।